এবারের নির্বাচনেও লড়ছেন ৩ শতাধিক ব্যবসায়ী প্রার্থী। অন্তত ১৭ জন পোশাক খাতের ভালো চোখে দেখছেন না বিশ্লেষকরা। অর্থবছরের শেষ ৬ মাসে অব্যাহত থাকছে রপ্তানি প্রণোদনা। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, কঠিন হলো ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ। শীতে রাজধানীতে তীব্র গ্যাস সংকট, কমানো হয়েছে বাসাবাড়ির বরাদ্দ, সুনির্দিষ্ট পদক্ষেপ চান বিশ্লেষকরা। স্বাগত ৭১ বিজনেসের সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবারের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন ৩ শতাধিক ব্যবসায়ী প্রার্থী, যাদের অনেকেই নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সংগঠনে, আছেন তুলনামূলক নতুন মুখ। দীর্ঘদিন ধরে বাংলাদেশে চর্চা শুরু হলেও ভয়াবহ রূপ ধারণ করেছে গেল ২ দশকে। বিশেষজ্ঞরা মনে করছেন এই কার্যক্রমের আপাত উদ্দেশ্য জনসেবা হলেও আড়ালে থাকে অনৈতিক প্রভাব বিস্তার আর ক্ষমতার অপব্যবহারের আকাঙ্ক্ষা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। রাজনীতির মূলমন্ত্রই হলো জনসেবা, আর সেই কাজে বিত্তশালীরা যুক্ত হলে ইতিবাচক বদল আসবে সমাজে, এমন ধারণা প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী। তাই বড় ব্যবসায়ীদের এই কাজে যুক্ত হওয়ার চর্চাটাও বেশ পুরনো। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা স্বস্তিকর ছিল না সবসময়, বরং সবশেষ কয়েকটি নির্বাচনে জিতে বিতর্কিত হয়েছেন অনেকেই। স্বাধীনতার পর গেল ১২টি জাতীয় নির্বাচনে সংসদে কমবেশি প্রতিনিধিত্ব করেছেন ব্যবসায়ীরা, যদিও এই হার চোখে পড়ার মতো ছিল ২০১৪, ১৮ ও ২০২৪ সালে। সুশাসনের জন্য নাগরিক সুজনের জরিপ অনুযায়ী একাদশ জাতীয় নির্বাচনে জয়ী ১৮৫ জনই ছিলেন ব্যবসায়ী, যা মোট সংসদ সদস্যের ৬২%। পরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০০-তে, অর্থাৎ ৬৬%। সেই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যানার থেকে জিতে যারা জড়িয়েছেন নানা অনৈতিক কাজে, নেতিবাচক ভূমিকাও রেখেছেন নীতি প্রণয়ন কিংবা অর্থনৈতিক পরিকল্পনায়। রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাতন্ত্রের ভেতরে একটা কোয়ালিশন তৈরি হয়েছে। সেই প্রভাবটা ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের কাছে জিম্মি না হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এইটা একটা এস্টাবলিশ করা দরকার আইনিভাবে। রাজনৈতিক দলগুলোর আসলে এই ব্যাপারে পরিষ্কার একটা নীতি পজিশন এবং নীতি গাইডলাইন দেওয়া উচিত যে এই যে আশঙ্কাটা করছেন, সেই আশঙ্কাটা তারা কিভাবে অ্যাভয়েড করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিন পর ভিন্ন এক বাস্তবতায় এবার অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখানেও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন অনেকেই, যেমন বিএনপি থেকে মনোনয়ন পাওয়া ২৬৯ জনের ১৭০ জনের পেশায় ব্যবসা। প্রায় শতাধিক ব্যবসায়ী প্রার্থী লড়ছেন জামায়াতে ইসলামীর হয়ে, এমনকি বাদ যায়নি নতুন দল এনসিপিও। তাই উদ্যোক্তাদের এই ঢালাও প্রতিযোগিতার পক্ষে নন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন। একটা মিক্স হয়ে গেছে, ব্যবসা, রাজনীতি সবকিছু মিক্স হয়ে যাওয়াতে বোধহয় আমাদের একটা ডিকে, একটা পচনের ভাব আমাদের কাছে মনে হয়। যদি কোনো ব্যবসায়ী পলিটিক্সে জয়েন করতে চান, রাজনীতিতে জয়েন করতে চান, আমার মনে হয় যে যদি জনগণকে সেবা উনার মাধ্যমেই বেস্ট আসে উনার এলাকাতে, তাহলে ইট ইজ ওকে। বাট এর বাইরে যদি কোনো ইন্টেনশন থাকে তাহলে এটা ডেফিনেটলি নট অ্যাকসেপ্টেবল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রতিযোগিতায় মাঠে নামা ব্যবসায়ী প্রার্থীদের অন্তত ১৭ জন পোশাক ও বস্ত্র ব্যবসার সাথে জড়িত। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। চলতি অর্থবছরের শেষ ৬ মাসে রপ্তানিতে প্রণোদনা বা নগদ সহায়তার হার অপরিবর্তিত রেখেছে অর্থ মন্ত্রণালয়। বুধবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেই অনুযায়ী গেল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন খাতের রপ্তানিকারকরা যে হারে নগদ সহায়তা পেয়েছেন তা আগামী জুন পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থবছরের প্রথমার্ধে ৫টি ক্যাটাগরিতে পোশাক খাতে রপ্তানির প্রণোদনা ছিল সর্বোচ্চ ৩% পর্যন্ত। তবে পাট, চামড়াজাত পণ্য, কৃষি পণ্য ও হালকা প্রকৌশল শিল্প সহ বেশ কিছু ক্যাটাগরিতে তা ১০%। সব মিলিয়ে ৪৩টি ক্যাটাগরিতে রপ্তানি পণ্যে প্রণোদনা দিচ্ছে সরকার। মূলত বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিতের পাশাপাশি উদ্যোক্তাদের রপ্তানিতে উদ্বুদ্ধ করতে এই সহায়তা দেয়া হচ্ছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে $৫,০০০ থেকে $১৫,০০০ জামানত দিতে হবে বাংলাদেশি নাগরিকদের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই জামানত প্রথা, যাতে অন্তর্ভুক্ত B1 ও B2 ক্যাটাগরি। অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে কঠিন হলো ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশ। ফলে দেশটিতে পর্যটক কিংবা ব্যবসার কাজে যেতে চাইলে জামানত হিসেবে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশ সহ বিশ্বের 38টি দেশের ক্ষেত্রে ফেরতযোগ্য জামানত নির্ধারণ করা হয়েছে 5 থেকে সর্বোচ্চ $15,000। ভ্রমণের উদ্দেশ্য, চাকরি, আয়, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা বিবেচনায় নির্ধারণ করা হবে জামানতের পরিমাণ। নতুন করে তালিকাভুক্ত হওয়া 25 দেশে এই নীতি কার্যকর হবে 21 জানুয়ারি থেকে। প্রতি বছর শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের নন ইমিগ্রেন্ট ভিসা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। B1 ও B2 এই ভিসার মেয়াদ হয় কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত। কেউ যেন নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে দেশটিতে অতিরিক্ত সময় থাকতে না পারেন, সেজন্য এই বন্ড চালু করে ট্রাম্প প্রশাসন। জামানতের অর্থ ফেরত পেতে ভ্রমণকারীরা অস্থায়ী ভিসার এই শর্ত মেনে চলবে বলে মনে করছে ওয়াশিংটন। এছাড়া ভিসা পাওয়া ব্যক্তিদের শুধুমাত্র বোস্টন লোগান, জন এফ কেনেডি, ওয়াশিংটন ডালস বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশ ত্যাগ করতে হবে। ট্রাম্পের প্রথম মেয়াদে ভিসা বন্ড নীতি আলোচনায় এলেও গেল বছরের আগস্ট থেকে শুরু হয় এই প্রক্রিয়া। এর আগে নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য ভিসা বন্ড চালু করলেও পরে তা কার্যকর হয়নি। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, রপ্তানিতে প্রণোদনা এবং যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর মুস্তাফিজুর রহমান, ৭১ বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে শুরুতে আমরা নগদ প্রণোদনার বিষয়টি জানতে চাইব। রপ্তানিতে যেটি 6 মাসের জন্য অব্যাহত রাখা হয়েছে, সামনে এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে, এমন প্রেক্ষাপটে এই 6 মাসের জন্য প্রণোদনার অব্যাহত রাখাটা আসলে কতটা যুক্তিযুক্ত? আমরা গত কয়েক বছর ধরে ক্রমান্বয়ে কমিয়ে নিয়ে আসছি এবং এলডিসি গ্র্যাজুয়েশন যখন হয়ে যাবে তখন নগদ প্রণোদনা আমাদের দেয়া যাবে না। কিন্তু যে পর্যন্ত না হচ্ছে, আমাদের তো নভেম্বর 2026-এ গ্র্যাজুয়েশন হওয়ার কথা, সে পর্যন্ত কিন্তু আমরা দিয়ে যেতে পারি। এখন এটা ক্রমান্বয়ে কমানো হচ্ছিল যাতে আমাদের উদ্যোক্তারা অ্যাডজাস্ট করতে পারেন যখন নাকি এই প্রণোদনা থাকবে না তার সাথে। কিন্তু এখন বৈশ্বিক যে পরিবেশ এবং আমাদের রপ্তানিরও আমরা দেখছি যে প্রথম 6 মাসে তো নেতিবাচক প্রবৃদ্ধি আছে। এটা 2% উপরে শুরু হয়েছিল, 25% পজিটিভ দিয়ে, তারপরে ডিসেম্বরে আমরা দেখলাম যে 14% গত বছরের ডিসেম্বরের তুলনায় কমে গেছে। এরকম একটা অবস্থায় ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ এবং ইউরোপিয়ান মার্কেটেও কম্পিটিশন বাড়ছে। এই ধরনের একটা পরিস্থিতিতে আমাদের রপ্তানিকারকদের কিছুটা সহায়তা প্রয়োজন বলেই আমার মনে হয়। আমরা দেখছি যে ব্যাংকের ঋণের সুদের হারও বেশি। প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে যে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে সেদিকেও খুব বেশি আমরা পরিবর্তন আনতে পারিনি, সত্যিকারই বলতে হয়। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আরো যে 6 মাস জুন পর্যন্ত এটা সম্প্রসারিত করা হয়েছে 3%, বা এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা প্রতিবেদনে বলা হচ্ছিল যে 10%ও আছে, সেটা আমার মনে হয় একটা ইতিবাচক পদক্ষেপ। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অব্যাহত রাখা হয়েছে আগের যে রেট সেটিই ছিল, সেখানে কি সমন্বয় করতে পারতো কিনা সরকার, এটা একটা প্রশ্ন রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে সেই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়টিও সামনে ছিল, সেটি করা যেত কিনা? না, এটা তো অবশ্যই আমাদের যখন নাকি নভেম্বর 2026-এ যদি গ্র্যাজুয়েশন ডেফার করতে আমরা না চাই বা না পারি, যেটাই বলি, তাহলে তো আমাদেরকে যে শুল্কমুক্ত সুবিধা এগুলো যখন থাকবে না, তখন তো এই দক্ষতা, উৎপাদনশীলতা এগুলোর উপরেই যেতে হবে। এই প্রণোদনা যাতে আমাদেরকে সেই যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে আমাদের টেকসই করার জন্য উত্তরণকে, সেই সব যে কাজগুলো আমাদের আছে, যে বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে আমরা দক্ষতা, উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায় আমাদের রূপান্তর করতে হবে, সেই কাজগুলো আমাদের অব্যাহতভাবেই অবশ্যই করতে হবে। কিন্তু যেহেতু এখন একটা এমন একটা সময়ের মধ্যে আমরা যাচ্ছি যেখানে রপ্তানি খাতের উপরে বেশ কয়েকটা জায়গা থেকে একটা ধাক্কা আসছে, সেই ক্ষেত্রে এই সাময়িক যে সুবিধাটা দেয়া হয়েছে আমার মনে হয় যে সেটা ঠিকই আছে। যদিও এটা আমাদের একটা রাজস্ব, একটা বার্ডেন যেটা, সেটা তো অব্যাহত রাখবে, বিশেষ করে এমন একটা সময় যখন নাকি আমাদের রাজস্ব আহরণের যে গতি সেটাও শ্লথ। সুতরাং সবটা বিবেচনা আমাদের রাখতে হবে।
কিন্তু একই সাথে আমাদের যেসব হোমওয়ার্ক করার কথা সেটা যদি আমরা না করি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আরেকটি বিষয় জানতে চাইবো, খুব সংক্ষেপে আমরা জানতে চাই, সেটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ কঠিন করে ফেলেছে ট্রাম্প প্রশাসন ভিসা বন্ড চালুর মাধ্যমে। এর প্রভাব কি হতে পারে? আমার তো মনে হয় যে অবশ্যই এটা প্রত্যাশিত ছিল, যদিও অনাকাঙ্ক্ষিত। এটা নেতিবাচক প্রভাবই হবে আমাদের যারা সেখানে ব্যবসা বাণিজ্য, আমাদের শিক্ষার্থী যারা সেখানে যেতে ইচ্ছুক তাদের ভ্রমণের ক্ষেত্রে একটা তো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, সেটা এয়ারপোর্ট সীমাবদ্ধ করে দিয়েও করা হয়েছে। আবার আমাদের রেমিটেন্স আসার ক্ষেত্রে সেখানে 1% একটা চার্জ বসানো হচ্ছে। তো সবটা মিলে এটা আমাদের যারা সেখানে যেতে চান অভিবাসী হিসাবে না, যারা সাময়িকভাবে যেতে চান, পড়াশোনা করতে যেতে চান, ব্যবসা বাণিজ্যের জন্য যেতে চান, ট্যুরিস্ট হিসেবে যেতে চান, তাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতাই হলো, বিশেষত যখন আমাদের এই অঞ্চলে ভারত বা পাকিস্তানের উপরে। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর বিজনেসকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আলোচনা করছিলেন সিবিডি সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। শীতে গ্যাস সংকট তীব্র হয়েছে বাসাবাড়িতে। রাজধানীর কোনো কোনো এলাকায় সারাদিনও জ্বলছে না রান্নার চুলায়। পেট্রোবাংলার হিসাবে বছরের ব্যবধানে অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন কমেছে প্রায় 20 কোটি ঘনফুট। অন্যদিকে শিল্পে সরবরাহ বাড়াতে লাগাম টানা হয়েছে বাসাবাড়ি এবং সার কারখানায়। বিশেষজ্ঞদের মতে এলএনজি আমদানির সক্ষমতা না বাড়ালে সংকট আরও বাড়বে। রাকিব হোসেনের রিপোর্ট। ঢাকার বাড্ডা এলাকার শিকদার বাড়ি তিতাসের এই গ্রাহকের প্রিপেইড মিটারে গ্যাস জমা আছে 86 ইউনিট, কিন্তু নানা চেষ্টার পরও চুলায় জ্বলছে না আগুন, কারণ লাইনে সরবরাহ নেই। এলাকাবাসীর এমন অভিজ্ঞতা দীর্ঘদিন ধরেই। আমরা অনেক হয়রানি নিতেছি, বাচ্চাকে সকালবেলা স্কুলে টিফিন দিতে পারতেছি না, খাওয়াতে পারতেছি না, নিজেরা খেতে পারতেছি না। আর এখন শীতের দিন পানি গরম করারও সুযোগ নাই, মানে এমন অবস্থা, একদম মিনিমামও চুলাটা ধরতে চায় না, একদমই আগুন জ্বলে না সারাদিন। তিতাসের পোস্টপেইড গ্রাহকদের অবস্থা আরও ভয়াবহ। গ্যাস পাওয়া কিংবা না পাওয়ার হিসাব ছাড়াই মাসে পরিশোধ করতে হচ্ছে 1080 টাকা। তাই রান্নাসহ যাবতীয় কাজকর্মে ভরসা করতে হচ্ছে বিকল্প জ্বালানির ওপর। এখন বাধ্য হয়ে আমাদেরকে সিলিন্ডার ব্যবহার করতে হইতেছে। তো সিলিন্ডারও তো আমাদের টেহা যাইতেছে, গ্যাসেরও আমাদের বিল দিতে হইতেছে। তা আমরা তো দুই দিকে আমরা ভুক্তভোগী। ইতিহাসে অনেকবার বলা হয়েছে গ্যাস নাই, গ্যাস আসে না, এই ব্যাপার তারা কিন্তু কোনো গুরুত্ব দেওয়া সহকারে। অন্য বছরের তুলনায় এবার গ্যাসের সংকট বেড়েছে বাসাবাড়িতে, কারণ পেট্রোবাংলার হিসাবে অভ্যন্তরীণ উৎপাদন কমেছে দৈনিক 20 কোটি ঘনফুট। বিপরীতে শিল্পে সরবরাহ বাড়াতে গিয়ে 3% কমানো হয়েছে বাসাবাড়ি ও সার কারখানা থেকে। এই বিশেষজ্ঞ জানান, দুর্বলতা নিয়ে চুপ না থেকে সব শ্রেণীর গ্রাহকদের স্পষ্ট বার্তা দিতে হবে সরকারকে। আমি যেটা মনে করি, পরিস্থিতি এমন সিরিয়াস যে সরকার পারবে না, ওরা নিজেরাই ব্যর্থ হয়ে যাবে। কঠিন সিদ্ধান্তটা এখন নিতে চাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে এটা নিজেই থেমে যাবে। বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকটের মাঝেও কিছুটা ভালো পরিস্থিতিতে শিল্প কারখানা, কেননা সরকারের বিশেষ মনোযোগ রয়েছে এই খাতে। সরবরাহ ভালো থাকায় নারায়ণগঞ্জের এই কারখানায় উৎপাদন কর্মযজ্ঞ চলছে স্বাভাবিক গতিতে। শীতের এই সময়েও আগের চেয়ে ভালো সরবরাহ পাচ্ছেন রপ্তানিমুখী শিল্প খাতের গ্রাহকরা, যদিও সংকট কাটেনি স্টিল, সিমেন্ট সহ স্থানীয় বাজারমুখী ভারী শিল্পে। প্রিভিয়াস শীতকালে যে পরিমাণ গ্যাসের ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা এইবার কিছুটা কম। 60% আমাদের চাহিদা এখন গ্যাস আমরা পাচ্ছি, 40% আমরা এখনো পাচ্ছি না। যারা গ্যাস ব্যবহার করবে এদেরকে নিয়ে সরকার বসে, নতুন সরকার বসে একটা খুব সুন্দর একটা পরিকল্পনা করতে হবে। আমি গ্যাস দেব কি দেব না, কতখানি দেব, কি দামে দেব, সবকিছু বিশ্লেষণ করে এগিয়ে যেতে হবে। পেট্রোবাংলার হিসেবে বছর ব্যবধানে কিছুটা বেড়েছে এলএনজির সরবরাহ। রাকিব হোসেন, একাত্তর, ঢাকা। ভেনেজুয়েলা জ্বালানি তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি বিষয়ক সেক্রেটারি ক্রিস রাইট এ ঘোষণা দেন। তিনি বলেন, ভেনেজুয়েলা থেকে আসা অপরিশোধিত জ্বালানি তেল বাজারজাত করতে যাচ্ছে ওয়াশিংটন। প্রথমে মজুদ এবং পরে উত্তোলন করা সব তেল অনির্দিষ্টকালের বিশ্ববাজারে বিক্রি করা হবে। এ সময় ভেনেজুয়েলা জ্বালানি তেল রপ্তানি সহজ করতে দেশটির জ্বালানি খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করারও ইঙ্গিত দেন তিনি। এদিকে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, তেল চুক্তি থেকে পাওয়া অর্থ দিয়ে শুধুমাত্র মার্কিন পণ্য কিনবে ভেনেজুয়েলা। 2027 সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় 50% বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন নির্ধারণ করার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে গেল ডিসেম্বরে এই বাজেট $901 বিলিয়ন নির্ধারণের অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। মূলত বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ায় সামরিক খাতে ব্যয় বাড়ানোর এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন, দেশটিতে সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ হচ্ছে না, আর তাই এই খাতের সাথে জড়িত সংস্থাগুলোর উপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সরবরাহ বাড়াতে আধুনিক প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথাও জানান ট্রাম্প। যদিও তার এমন ঘোষণার পরই প্রধান মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুপম্যান ও রেথিয়নের শেয়ারের দাম বেড়েছে 5% বেশি। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।